তৃণমূল ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, তাহলে আমরা শাস্তি দেব, যা মেনে নেবে, এটা লেখা হবে। অসুবিধে আছে কারো? আমরা বিজেপির বিরুদ্ধে জান প্রাণ দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছি তো নাকি? প্রয়োজনে জীবন দেবো, বিজেপিকে আটকানোর জন্য লড়াই করবো তো নাকি? তাহলে আমাদের এগ্রিমেন্ট করতে কোনো অসুবিধা আছে? আমাদের অসুবিধা নাই। তবে একটুখানি বলবো, বার খেয়ে মমতা ব্যানার্জিকে কেউ না বলে দিদি নওশাদ সিদ্দিকীর সাথে এগ্রিমেন্ট করে নেন। শুধু এতটুকুই বলে দেবো, 2021 সালের লিস্টটা দেখে নেবেন। 77টা সিট পেয়েছিল, ওইখানে ভোট কেটে, কাদের ভোট কেটে বিজেপি এসেছিল, এই তথ্যটা একটু তুলে রেখো। আর আগের দিনে বলেছিলাম কি কাঁচা কঞ্চির বিষয়, একটু তাদের গায়ে লেগেছে, আমি কঞ্চিতে আর যাবো না, শুধু তথ্যটা তুলে রেখে দিও। আমি আপনাদের বলছি, ওরা এগ্রিমেন্ট করবে না, কারণ ওরা ভালো করে জানে এই কয়লা চোর, জানো তো কে কয়লা চোর? শুধু নোটোরিয়াস ক্রিমিনাল নয়, কয়লা চুরির অভিযোগ আছে। ওই কয়লা চোর থেকে শুরু করে গরু চোর, বালি চোর, এখন তো সব চুরি করতে করতে মৃত মানুষের চোখ ওরা চুরি করে নিয়েছে। মৃত মানুষের চোখ চুরি করলিল বারাসাতে, তড়িঘড়ি টাকা ধামাচাপা দেওয়ার জন্য একজনকে চাকরি দিয়ে দিল, কিন্তু তদন্ত এখনো হলো না যে কে চুরিটা করেছে। চুরি করলে দেখা যাবে তৃণমূলের কোনো নেতার ভাই ভাইপো চুরি করেছে। এটা 2021 সালে 77টা সিট পেয়েছিল বিজেপি। কারা কারা ভোট কেটে গিফট করেছিল সেটা আমরা ভালো করে জানি। তো এখন ওরা যদি এগ্রিমেন্টে সই করে, তাহলে ওই দুটো জিনিস হবে। তাহলে ভোটের কাউন্টিং যেদিন শেষ হবে, তাহলে বুঝতে পারবে কি হবে। আর দ্বিতীয়টা কি হবে, আজকে যদি মমতা ব্যানার্জি সই করে দেয়, সকালে সই করলো, হয়তো আগামীকাল, আজকে আলোচনা করলো যে শানপুকুরে এসে নওশাদ সিদ্দিকী কথা বলেছে বিজেপিকে আটকানোর জন্য লড়াই করতে প্রস্তুত আছে, বিজেপিকে আটকানোর জন্য। আবার আইএসএফ এর সম্পর্কে যে মিথ্যাচার করছো, সেটা সেই বিষয়টা মিথ্যা প্রমাণ করার জন্য নওশাদ সিদ্দিকী, তার বড় ভাই, পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সই করার জন্য রেডি আছে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে কইয়ে যদি সই করার জন্য রেডি হয়ে যায়, তবে সই করবেন না আমি 100% নিশ্চিত। আব্বাস ভাইজান 100% নিশ্চিত সই করতে রেডি আছে, আর 100% নিশ্চিত যে তৃণমূলের সুপ্রিমো সই করবে না। তারপরেও বলছি, যদি সই করা হয় আগামীকাল সকাল 10টার সময় মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে সই করলো, দেখবেন আগামীকাল বিকাল 5টার সময় তিহার জেলে তৃণমূলের অনেক নেতা তিহার জেলের লাল চা খাচ্ছে। মানে বিজেপিকে আটকানোর জন্য সই করছে, বিজেপি তো রেগে যাবে, বিজেপি রেগে যাবে। নাটক হচ্ছে ভাই, ওদের নয়। ইডি তো সেখানে আমাদের নেতৃত্ব কি আছে? তাহলে কথা বলো, মানে কি হচ্ছে ওটা, ওর থেকে নেই, ঠিক আছে। এই রক্তদান শিবিরে আসতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এরা মানুষের রূপ নিয়ে কি সৃষ্টিকর্তাই ভালো জানে এদেরকে। এই রক্তদান শিবিরে আসছে, সেখানেও ডিস্টার্ব। যাক, এইভাবে বাধা দিয়ে আটকাতে পারে মানুষকে নাকি? যেটা ফিরে আসি, এরা গত কয়েকদিন আগে দেখলেন না, ইডি সার্চ করছিল, মুখ্যমন্ত্রী গেলেন, ফাইন নিয়ে চলে আসলেন, অফিসে গেলেন, ফাইন নিয়ে বেরিয়ে চলে গেলেন। এটা হয় কি? ইডি যেখানে রেড করে একটা লোক বাইরে থেকে ঢুকতে পারবে না নতুন করে, আর ভেতরের লোক বাইরে যেতে পারবে না, ফোনে ব্যবহার করতে দেয় না। মুখ্যমন্ত্রী গেল, ফাইন নিয়ে চলে আসলো। এটা নাটক হচ্ছে, বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে, যে বিজেপি তৃণমূল বিশাল লড়াই দুজন মিলে করছে। এটা ভুল কথা। তো ওরা বিজেপিকে সিট ছেড়ে দেবে তৃণমূল, কারণ দলের লোকেরা দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, সুতরাং তারা কি করবে? ছেড়ে দেবে। আর এই ছেড়ে দেওয়ার না করে যদি সই করে দেয়, তাহলে বিজেপি নেতারা খেপে যাবে যে তোমার পার্টির লোকেদেরকে আমি ছেড়ে রেখেছিলাম এতদিন, এত দুর্নীতি করেছে, এবার দাঁড়াও, তুমি আমাকে আটকানোর জন্য এগ্রিমেন্ট করেছো। সকালে এগ্রিমেন্ট করবে, সন্ধ্যাবেলা তিহার জেলে লাল চা খাবে। আমি লাল চার কথা কেন বললাম বলো তো? জেলে দুধ চা দেয় না। জেল খেটেছে কারা এখানে আছে কেউ? দুধ চা দেয় না, লাল চায়। এটা আলমগীর আছে কি ওখানে? হ্যাঁ, কোথায়? ওই তো ওয়াকাফ বিলের জন্য জেল খেটে এসছে। ওয়াকাফ বিল প্রত্যাহারের মামলাতে জেলে হাবসে। লাল চা না দুধ চা বলো? জেলে লাল চা দেয় না, দুধ চা দেয়। দুধ চা দেয় না, লাল চা দেয়। তাহলে দিয়ার জেলে লাল চা খাবে। তাহলে আজকের পর থেকে যদি কেউ কোনো জায়গায় কোনো বিষয় যদি এইভাবে কেউ সোশ্যাল মিডিয়া হোক আর যেইখানে হোক, এর উত্তর আপনারা দেবেন তো? যে অত গল্প শুনিয়ে লাভ হবে না ভাই, তোমাদের কাছে চ্যালেঞ্জ করছি, চলে আসো। আব্বাস ভাইজান প্রস্তুত আছে, যে কোনো সময় যে কোনো টাইম বলবে, এগ্রিমেন্টে সই করবে। আর তোমরা মমতা ব্যানার্জিকে রেডি করো বিজেপিকে আটকানোর জন্য, কি এগ্রিমেন্টে সই করে কি করে না।
এছাড়া আমাদের বিরুদ্ধে ওরা কিছু বলতে পারে না। দ্বিতীয় কথাটা কি আছে, যে বিধায়ক 4.5 বছর হয়ে গেল কিছু করতে পারেনি বলছে, তাই তো? আমি আপনাদের বলছি, এর উত্তর আমি দিয়ে যাচ্ছি। আমি প্রথম দিন থেকে বলেছি, আজকেও বলছি, আমার পিরিয়ড কতদিন? 5 বছর। 5 বছরের আগে আপনাদের ছেড়ে পালাবো, এটা কেউ মনে হয় আপনাদের? এটা মনে হয় আপনাদের ছেড়ে পালাবো না? এটা ভালো করে জানেন। 5 বছর আমি টেনিওর কমপ্লিট করবো, এটা ভালো করে জানেন। আমি আপনাদের বলি, আগেও বলছি, আজকেও বলছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক হিসাবে কি কি করতে পেরেছি সেটা টোটাল তথ্য নিয়ে খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি না পারি বুথ ধরে ধরে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব। আপনাদের আমি বলি, একজন বিধায়ক 2022-23 বর্ষ থেকে এটা বেড়েছে, 70 লাখ হয়েছে। আগে ছিল 60 লাখ, 60 লাখ, এখন 70 লাখ। তো 5 বছরে আমি দেখলাম হিসাব করে 3,30,00,000 টাকার কাজ করতে পারবে। এই যে 3,30,00,000 টাকার কাজ, বিধায়কের হাতে 1 পয়সা আসে না। বিধায়কের কি হয়? প্রস্তাব দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে, যে আমি এখানে করতে চাইছি। তারপরে ভিত্তিতে এই অথরিটি কাজ করবে, এই এজেন্সি কাজ করবে, তাদের হাতে দিই। আমি প্রথম দিয়েছিলাম ভাঙড় 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লককে। দেখলাম কাজ করার গুণগত মান ভালো নয়, আর আমার 2 বছর সময়, ওরা 2.5 বছর সময় প্রায় নষ্ট করেছে। ওই জন্য চেঞ্জ করে অন্যজনের হাতে দিয়েছি, যাতে ভালো কাজটা হয়। তারপরেও বলছি আপনাদের এটা কি মনে হয় যে বৈধ কাজ বিধায়ক পারবে না? এটা মনে হয় আপনাদের? হ্যাঁ, বিধায়ক হিসাবে যে কোনো বৈধ কাজ আমাদের বিধায়ক পারবে, এটা বিশ্বাস করেন তো নাকি? অন্য বিধায়ক পারুক আর নাই পারুক, আমাদের বিধায়ক পারবে। তো আমি পারি বলি আপনাদের বলছি যে আমি 3,30,00,000 টাকার কাজ তো আমি নিজে থেকে করতে পারবো না, আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো। তো আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে 3,30,00,000 টাকার কাজের জায়গা আমি দেখিয়ে দিয়েছি, তার রিসিপ্ট কপি আমার পকেটে আমি ভরে রেখে দিয়েছি। ও কাঁচা কাজ আমি করি না, 1 নম্বর। দ্বিতীয় কথা আমি বলছি, আপনারা ধরুন আমাকে এখানে 3 কোটি টাকার কাজ করতে দিয়েছে, 30 লাখ টাকা তাহলে কাজ করতে দেয়নি, মানে ইচ্ছা করে ওরা দেয়নি। তাহলে 30 লক্ষ টাকা আপনাদের ক্ষতি হলো তো, ভাঙড়ের মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে গেল। বা 30 লাখ টাকার কাজ করতে দিয়েছে, 3 কোটি টাকার দেয়নি, তাহলে ভাঙড়ের মানুষ উন্নয়ন থেকে 3 কোটি টাকা লস হলো। তাই তো নাকি ভাই? এটাই তো, একটু আওয়াজ দেবেন তো নাকি? এটাই তো। আমি আপনাদের বিধায়ক হিসাবে বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, 30 লাখ আর 3 কোটি আপনাদের বিধায়ক আপনাদের ক্ষতি হতে দেবে না। যদি সরকার ইচ্ছে করে 30 লাখ টাকার কাজ আটকে রাখে, বা যদি 3 কোটি টাকারও কাজ আটকে রাখে, নিশ্চিন্তে থাকুন। আমি অনেক আগেও বলেছি, আজকেও বলেছি, বাড়ি থেকে গাঁটের টাকা নিয়েছে, 30 লাখ হোক আর 3 কোটি হোক, আপনাদের আমি ক্ষতি পূরণ করে ছাড়বো, আপনাদের হাতে তুলে দেবো, জানেন, আপনারা কাজ করে নেবেন। 1 নম্বর কথা। কিন্তু সরকার ইচ্ছা করে আপনাদের 3 কোটি টাকা লস বা 30 লাখ টাকা লসের জবাব কিন্তু আপনাদের কাছে দিতে হবে, এটা আশা করতে পারি তো ভাই? আমি তো পূরণ করে দেব। তাহলে নিশ্চিন্তে আপনারা থাকুন। কোথায় কি কাজ হচ্ছে আমি এখন বলবো না, অসুবিধে আছে, একটু অসুবিধে আছে ভাই, অনেক ফেতনা ফ্যাসাদ চলছে, সবই বুঝতে পারছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোথায় কি হয়েছে না হয়েছে সময়ের সাথে সাথে টোটাল দিয়ে দেবো। আর না দিতে পারলে যত টাকার কাজ বাকি থাকবে ভাঙড়ের মানুষের হাতে সেটা তুলে দেবেন। আপনারা ভোট দিয়েছিলেন 5 বছরের জন্য, ভরসা করে লড়াই করে হয়তো আনতে পারিনি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, আনতে পারবো না এরকম কিছু হয় না আমার কাছে। তারপরেও বলছে আনেন, তুলে নেন, অসুবিধা আছে কারো? নিশ্চিন্তে থাকুন। এটা সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। যেই কাজে ডিস্টার্ব করছে, দেরি করে কাজ হোক, সেই আবার মাইকে ধরে বলছে আইএসএফের বিধায়ক কি করছে। তবে একটা কথা বলি, দেখুন, আমি পীরের গদি ছেড়ে এসে, দরবার শরীফ ছেড়ে এসে আমি রাজনীতির ময়দানে এসেছি। আমি অত সহজে আমাকে অন্যায়ভাবে পরাস্ত করবে ওই রকম ওরা এখনো হয়ে উঠতে পারেনি, এটা বলে রাখছি। কোথায় কি কল টাইট দিতে হয়, কল কোথায় স্লো করতে হয়, সেটা আমি ভালো করে জানি। আর 5-7 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো?
এবার আপনারা বলবেন, আমি সেই বিষয়ে বক্তব্য দেবো। ঠিক আছে, আমি তো সব জায়গায় আমার বক্তব্য দিই, আপনারা যেটা বলবেন আমি সেই বিষয়ে বলবো। একটা খুশির খবর শুনবেন আপনারা। এখন পর্যন্ত আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদের স্মরণে যে আমরা শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্ত অর্পণ শিবির করছি, ইতিমধ্যেই আমাদের এই রক্ত অর্পণ শিবিরে ভাঙড়ের শানপুকুরের অঞ্চলের 1700 রক্তযোদ্ধা রক্ত দিয়ে দিয়েছেন। 351। তাহলে এখন পর্যন্ত 5100 মানুষ শানপুকুরের মানুষের রক্ত দেওয়ায় উপকৃত হবে। একজনের রক্ত নিয়ে 4 জন উপকৃত হতে পারে। আমি বলছি না ভাই, আমি ডক্টরদের সাথে কথা বলেছি, ডক্টরদের মুখের কথা। যদি ভুল হয় তাহলে ডক্টররা আমাকে ভুল বলেছে। আমি ভাই নিজে আমার জ্ঞান নেই, আমি মেডিকেলের ছাত্র নাকি যত থাকবে। যাক, আপনারা বলেন কি বিষয়ে বক্তব্য দেবো, 2-5 মিনিট বলবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করো, আমাকে খাওয়া দাওয়া করিয়ে দাও। হ্যাঁ যা, হ্যাঁ বলো। ওর নাম নেবেন না, টাইম নষ্ট করবো না ওর কথা বলে। হ্যাঁ, একটা একটা করে বলি। আমার ডান সাইড থেকে একজন বলেছে যে খেতে ফলাতে না পারলেও খামারে ফলিয়ে নেব। এই উত্তরটা আপনারা শুনবেন। আচ্ছা, আপনারা ভালো করে খেতে ফলাতে পারবেন কারা কারা? হাত তুলে দেখান। মায়েরা একটু হাত উঠবে, কিন্তু যারা খেতে ফলাতে পারবেন, হাতটা তুলে রাখুন। আপনারা ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো? ওই গরু, ছাগল, কুকুর, ভেড়া না ফসলটা নষ্ট করে দেয়, সেটা পাহারা দিতে পারবেন তো? আপনারা ক্ষেতেটা পাহারা দেন, এটা মাথায় রাখবেন। 2021 নয়, ক্যানিং এর আমরা ক্ষেতটা পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম। এটা 2026, 2021-এ যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে, সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো। এতটুকু বলে রাখছি, আপনারা ক্ষেতটা পাহারা দিন, আমরা খামারটা বুঝে নেবো, নিশ্চিন্তে থাকুন আপনারা। তাহলে খেতে প্রথম চটকাতেই তো প্রথম রাউন্ডেই হেরে যাচ্ছে। প্রথম রাউন্ডে 1-0 দিয়ে শুরু করছে, বুঝতে পারছেন? 1-0 দিয়ে শুরু করছে। দেখা যাবে এটা হচ্ছে এই খেতে না খামারে যে গল্প শোনাচ্ছে, এটা ওদের দলের কর্মীদের মনোবলকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, আর কিছু নয়। কদিন আগে বলেছিল না যে ভাঙড়টাকে আমার চাই, এটা বলার মানেটাই এটা বুঝতে হবে যে ভাঙড় শুধু লস করছে না, ভাঙড়ের সাথে সাথে দক্ষিণ 24 পরগনায় একাধিক সিট হারছে। সেই হারের ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে, কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙড়কে নাম নিয়ে বলছে। তাই আজকে ভাঙড়ে যারা বলছে খেতে খাওয়া ফেলাতে পারবো না, খামারে ফলিয়ে নেবো, তারা ভাঙড়ের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কথা বলছে। আমি একটা কথা শুধু বলতে চাই, যারা খেতে ফলাবে তারা খামারেও ফলাতে ভালো করে জানে। কি অসুবিধা হবে নাকি? আবাদি পাপিয়া ভাবি এখানে যারা আছে, আর কার কি প্রশ্ন আছে বলেন? কার একটা প্রশ্ন তুলেছেন এখান থেকে, এয়ারপোর্টের ব্যাপারে বলুন। দেখুন, আপনাদের বিধায়ক বয়সটা হালকা হতে পারে, বয়স হালকা ভাই, বয়স হালকা, কিন্তু আমি জোর গলায় বলতে পারি, পশ্চিমবাংলার বিধানসভায় যদি শ্রেষ্ঠ বিধায়ককে পুরস্কৃত করা হয়, 1 থেকে 3-এর যদি লিস্ট হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের বিধায়ক কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবে। দায়িত্ব নিয়ে বলছে, আমি দায়িত্ব নিয়ে, নিজের বড়াই করছে না, সেটা আমি বলবো না, আমি 1 থেকে 3-এর মধ্যে থাকবে। আমার পারফরমেন্সের বেসিসে ভাই, মুখ দেখে নয়। আমি হিরো নয়, ওখানে হিরো আছে, ওখানে অনেক হিরো থাকে, হিরো নাই হিরোইন অনেক আছে তো বিধানসভার মধ্যে, যে আমি দেখতে হিরো, তাহলে আমাকে একে দেবে এরকম ব্যাপার নয়। এই রুগা পেটকো ছেলে ভাই, ফাটাফুটি মুখ, যাক, কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবো, জোর গলায় আমি বলছি। আপনাদের ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, এটা এই এয়ারপোর্টে যে ভাঙড়ে আছে, আমাদের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট পশ্চিমবাংলা সরকারের নাই, যেটা কেন্দ্রের আছে। তার জন্য এই এয়ারপোর্ট সংক্রান্ত যা আছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে।
অর্থাৎ আমাদের যিনি পরিবহন মন্ত্রী, এই বিষয়গুলো তার মধ্যে পড়ে। আপনাদের বিধায়ক হিসাবে আমি ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, জমি অধিগ্রহণের বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম, এখন আমাকে উত্তর দেয়নি। যেহেতু উত্তর দেয়নি, এক্স্যাক্ট কোশ্চেনটা এখানে করা যায় না। উত্তর দিলে এক্স্যাক্ট কোশ্চেন আলোচনা করা যায়, মানে ওটা এখনো বিধানসভার মধ্যে চাপা আছে। তো বিধানসভায় আমি যেটা চাপা আছে সেটা আমি বলতে পারি না, তাহলে সংসদীয় রীতিনীতির বাইরে কথা হয়ে যাবে। আর আমি একজন দায়িত্বশীল বিধায়ক, আমি আমার পক্ষে নিয়ে আসার জন্য সংসদীয় রীতিনীতিকে আমি ভুলণ্ডিত করতে পারবো না। কিন্তু এতটুকু জানিয়ে রাখি, আমি যে প্রশ্ন করেছিলাম হ্যাঁ বা না উত্তর দেয়নি। যেমন আমি প্রশ্ন করেছিলাম যে রাইনুর তুমি কি ক্ষুধার্ত আছো, তো রাইনুরের উত্তর কি দেওয়া দরকার যে ভাইজান হ্যাঁ কি না, কিন্তু রাইনুর উত্তর দেয়নি। তার সন্দেহ আছে রাইনুরের মধ্যে কিছু ঘুরছে। তো আমি এই মর্মে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বুঝে নেবেন কেন বুঝতে পারছেন, যে আমি প্রশ্ন করেছিলাম এইটা এটা এটা কি এখানে, যদি হয় সেটাও বলুন, না হলেও সেটা বলুন। কোনোটাই উত্তর দেয়নি। হ্যাঁ বললে পরবর্তীতে যদি ওটা কাজটা করতে যাই, বিধানসভার রেকর্ড তুলে আমরা এটাকে নিয়ে আইনি বা বৃহত্তর একটা মুভমেন্টে যেতে পারি। বা যদি বলে যদি বলেন না, সে ডকুমেন্টস হয়ে থাকলে উনি না বলেছেন, আর যদি হ্যাঁ বলে তাহলে এখানে সব মানুষ সজাগ হয়ে যাবে। সুতরাং হ্যাঁ না বলেনি, তবে আমার সন্দেহ হচ্ছে ওদের এই দিকে একটা নজর আছে। তাই আপনাদের বলবো, এখানে শুধু তৃণমূলকে হারানোর বিষয় নয়, তৃণমূলকে হারাতেও সাথে সাথে আপনার বাসস্থানের রক্ষার দায়িত্ব আপনার হাতে দাঁড়াবে। এখনো পারছে না কেন? অনেক আগে, 2 বছর আগে খুব হই হই করছিল, মাটি মাপার জন্য নাকি লোক চলে এসেছিল। আমি দাঁড়িয়ে বলেছিলাম ভাঙড়ের মানুষের উইদাউট কনসার্নে 1 কোদাল মাটি তুলতেও দেব না এয়ারপোর্টের জন্য, আর 1 কোদাল মাটি ফেলতেও দেব না। এজ এ বিধায়ক যখন বলেছি, তারপরে দেখবেন এই বিষয়টা চাপা পড়ে গিয়েছে। হয়তো এরা অপেক্ষা করছে নওশাদ সিদ্দিকীকে পরাস্ত করতে হবে, আইএসএফকে পরাস্ত করে নতুন ওদের কাউকে নিয়েছে এটা দখল করব। আপনাদের বলবো, রাজারহাট নিউ টাউনটা দেখুন, মসজিদের জায়গা ছিল সেখানে কেড়ে নিচ্ছে, উল্টে যেটা স্বাস্থ্যের জায়গা ছিল সেখানে দুর্গাঙ্গন বানিয়ে দিচ্ছে। যাদের জায়গা ন্যূনতম তাদেরকে ক্ষতিপূরণ তো দেওয়া দূরের কথা, তাদেরকে পাত্তাই দিচ্ছে না। আপনার জায়গা, আপনি মালিক, আপনার এখানে দুর্গাঙ্গন করবে, আপনাকে পাত্তাই দিচ্ছে না। লোকাল বিধায়কের কাছে যখন যাচ্ছে যে স্যার আমার জায়গা দখল করে নিচ্ছে, আমার জায়গা আমি টাকা ক্ষতিপূরণ পাচ্ছি না, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে, বলছে আচ্ছা দেখছি হবে। কিন্তু ভাঙড়ের জন্য ওটা তো করতে পারবে না। কেন ভাঙড়ের জন্য পারবে না? ভাঙড়ের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষের মতের বাইরে 1 কোদাল মাটি তুলতে দেবে না, ওরা ভালো করে জানে। তাই ভাঙড়ের বিধায়ককে, ভাঙড়ের খামচিহ্নকে নিশ্চিহ্ন করার একটা সব থেকে বড় প্ল্যান ওদের। এখানে আইএসএফকে হারানো নয়, ভাঙড়ের মানুষকে হারাবে। ভাঙড়ের মাদ্রাসা, ভাঙড়ের মসজিদ, ভাঙড়ের কবরস্থান, ভাঙড়ের শ্মশান, ভাঙড়ের মন্দির, এরা সব বুল্ডোজারতে মিশিয়ে দিয়ে এখানে ওরা এয়ারপোর্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে। তাই আপনাদের বলবো, ভাঙড়ের মন্দির, ভাঙড়ের মসজিদ, ভাঙড়ের কবরস্থান, ভাঙড়ের শ্মশান, ভাঙড়ের ভূমিপুত্র যারা আছেন, রক্ষা করার দায়িত্ব ভাঙড়ের মানুষকে তুলে নিতে হবে। যদি এয়ারপোর্ট করার দরকার হয়, চলে যাক পুরুলিয়াতে, চলে যাক বাঁকুড়াতে। অলরেডি এয়ারপোর্টের জন্য অন্ডালে যে জায়গা অ্যাকোয়ার করা আছে, নিয়মিত সেখানে ফ্লাইট উঠছে না। চলে যাক মালদাতে, এয়ারপোর্টের জন্য 300 বিঘার উপরে জমি পড়ে আছে, সেখানে নিয়মিত ফ্লাইট উঠছে না। চলে যাক বাঁকুড়াতে, অনেক চাষযোগ্য জমি নয়, যেখানে শুধু আপনার হাজার হাজার বিঘে জমি এমনি পড়ে আছে, কোনো চাষবাস হচ্ছে না, ওখানে এয়ারপোর্ট করুক। তার পরিবর্তে যেখানে 3 ফসলি 4 ফসলি নয়, এমনও ঘটনা আছে ভাঙড়ের বেশ কিছু জমি, একটা জমি থেকে 6 রকম ফসল হয়, সেই জমির ওপরে নজর পড়ছে কেন? এই নজরটা শুধু মমতা ব্যানার্জির নয়, এই নজরটা হচ্ছে আরএসএস এর নজর। এই নজর এই জন্যই কলকাতা থেকে, কলকাতার সারাউন্ডিং যারা আছে এখানে সব তুলে দাও, সব তুলে দাও, এখানে প্রমোটিং হবে। হয়তো ভোগালীতে এয়ারপোর্ট করার প্ল্যান করেছে, জানবেন এটা মাথায় রেখে। ভোগালীতে এয়ারপোর্ট শুধু হবে না, এই জায়গাগুলোও কিন্তু অ্যাকোয়ার করবে, এই জায়গাগুলো হিটকোর মধ্যে নিয়ে নেবে, নিয়ে গিয়ে আপনার হাতে কিঞ্চিত টাকা দিয়ে আপনাকে তাড়িয়ে দেবে। আপনি কলকাতা রাজারহাট নিউ টাউনে চলে যান, গিয়ে দেখতে পাবেন যা প্রাসাদ সম 10 তলা 20 তলা হয়েছে, বাড়ির যিনি কেয়ারটেকার আছেন, যে সিকিউরিটি আছে, খোঁজ নিয়ে দেখুন ওর আগে জায়গাটার মালিক ছিল, হাতে কিছু টাকা দিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। আজকে সে
সিকিউরিটি হয়ে আছে। তাই এই চক্রান্ত আপনাদের সাথেও চলছে। তাই আপনাদের বলবো, খামচিহ্নকে জিতা পরাজয়টা ব্যাপার নয়, ভাঙড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে 2026 ভোটের ওপরে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, সজাগ সতর্ক হন। যদি আইএসএফকে ভালো না লাগে, ভালো ভোট দেবেন না, তবে দুটো পার্টিকে একদম ভোট দেবেন না। একটা হচ্ছে বিজেপি, কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয় হচ্ছে তৃণমূল। যদি তৃণমূলের হাতে বকলমে আপনি ভোটটা দিয়েছেন, জানবেন আপনার জায়গার স্বাধীনতা আর রাজারহাটে তার প্রমাণ। রাজারহাটে যে খোঁজ নিয়ে আসুন, ঘুনি মেঘিতে চলে যান, জায়গার নাম বলে দিচ্ছি, ঘুনি মেঘিতে চলে যান, পাথরঘাটাতে দেখেন 250 বিঘে জমি রাতারাতি কাগজ চেঞ্জ হয়ে গেছে, হিটকো হয়ে গেছে। 250 বিঘে জমি, চাষযোগ্য জমি। বিধায়কের কাছে গিয়ে বলছে আচ্ছা দেখছি, ওটা হ্যান ত্যান বলে ঘুরাচ্ছে। আমার কাছেও গিয়েছিল, আমি কিছু নির্দিষ্ট নিয়ম বলেছি, এই করুন, এই করতে হবে। কিন্তু বিধায়কের কাজ কি? জনপ্রতিনিধি তো, চলে আসো তো। আজকে আমি এখান থেকে ফিরে যাব, আমার কাছে খবর এসছে গাবতলাতে আমাকে আবার যেতে হবে। ওখানে অনেক কৃষকদের হাট নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমার কাজ, আমি বিধায়ক তো, আমার তার কথা শুনতে হবে। তবে তো লোকাল বিধায়ক, কিভাবে হাটটা কি সমস্যা হচ্ছে শুনতে হবে। যদি সঠিক ডিমান্ড হয়, তার জন্য যে দপ্তরগুলো যেতে হবে, মার্কেটিং মিনিস্টার আছে পশ্চিমবাংলার, এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার, তার সাথে দরকার লাগলে বসতে হবে যে এটা সমাধান করুন আপনি। তো এটা আমার কাজ, আমি বিধায়ক তো। আর আমার জায়গায় যদি আপনি তার গ্রিপের লোককে বসান যে জমি নিয়ে নিচ্ছে এয়ারপোর্টের জন্য, বলে দেখ না অসুবিধা কি আছে। তো এটা আপনারা মাথায় রাখবেন, কিন্তু যে আপনাদের মাথায় আছে এয়ারপোর্টটা, এটা থাকবে যেন রাখেন। আর কার কিছু আছে? নাহলে শেষ করে দেবো ভাই। হ্যাঁ, কি মা কি বলছেন? মমতা, ও মমতা মাঝি ফাইল চুরি, আগে তো বললাম। পার্থবাবু রাতে যখন ওর বাড়িতে রেড হয়, 2বার না 3বার ফোন করেছে, পার্থবাবুর ফোনটা ধরলেন না। আর তাড়াহুড়ো করে, আগে ছিল লাল ডায়েরি, এখন সবুজ ফাইল। বুঝতে হবে ওই ফাইলের মধ্যে নিশ্চিত কিছু আছে, আর না হলে এটা বাইনারি তৈরি হচ্ছে। দুটোর মধ্যে কোনো একটা হবে। তবে ওটা তদন্তকারী অফিসারের দরকার, কোর্ট ম্যাটার হয়ে গেছে, আমি বিস্তারিতটা বলতে পারি না। আমি 21শে জানুয়ারি কথা মনে আছে তো নাকি? বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে, শুধু তাই নয়, মেয়েদেরও একটা করে গাড়ি, কম করে একটা বুথে। আমার কাছে খবর আছে মেয়েদের 2টো করে গাড়ি হয়ে যাচ্ছে এবারে বুথ ভিত্তিক ভাঙড়ে। যেতে হবে বেলা 11টার মধ্যে। আপনারা কি করবেন? পৌঁছে যাবেন। শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো, কারণ বেলা ছোট। শীতকালে এতে আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবেন। 11টা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দেওয়া। এই যে ওবিসি কথা বলে আমি বক্তব্য ভাই শেষ করে দেবো। হ্যাঁ, আমি থাকবো। আর একটা বড় চমক আছে, সেই চমকটা বুঝে নেন। আমি বুঝে নেন আপনারা, বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবোই। এক ভাই প্রশ্ন করেছে ওবিসি